এটা আমরা জানি, তবু আবার নতুন করে যেহেতু আজকে নীতিমালা প্রণয়ন বা প্রথম দিকে কিছুই জানতাম না যে কে বা কারা আমাকে শুভ ফোন দিল বা আরও কয়েকজন ফোন দিয়েছে, যে ভাই তো শুরু থেকে বলতেছে, কিন্তু এবার এরকম করে বেশ কয়েকবারই হয়েছে, তো তবু আসি, কিন্তু আসলে আস্থা রাখি না তা বলবো না, এরকম হয়। আচ্ছা আসলাম, ঢাকায় আসলাম, রদ দেখা কলা বেচা সেরকমই আর কি। তবে এবার একটা বিষয়টা একটু ব্যতিক্রম মনে হচ্ছে, যেহেতু প্রথম উপস্থাপনটা শফিক ভাই যেভাবে করছেন, যদি এর কিয়দ অংশও শুরু হয় সেটাতে সেলুট। আচ্ছা আমি প্রথম বলিনি যে আসলে আমরা কৃষক যারা আছেন, যে বা আমরা কৃষির সাথে যুক্ত, আমরা কি আমাদের পণ্যের দাম নির্ধারণ করতে পারি? আচ্ছা পারি না কেন? প্রথম প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, নীতিমালার জায়গায়, যেহেতু এখানে একটু বলেই নেই, পরে না হলে আসলে সুযোগ হয়ই না। গত মাসে দেখা যায় স্কোয়ারের একটা ইনজেকশন 600 টাকার ইনজেকশন 1000 টাকা হয়ে গেছে, জাস্ট 1000 টাকা। আর আমার আলুর মৌসুমে যখন ওই যে 300 বা 400 টাকা নতুন আলু হয়, তখন অনেকেরই মাথা খারাপ হয়ে যায়। আর আমি যেহেতু একটা কৃষক সংগঠনের সাথে আলাদাভাবে যুক্ত, যে কারণে কৃষকদের কিছুটা টাচ পাই আর কি, যে আমি শ্রেণী চরিত্র জায়গাগুলোতে টাচ করি। কে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইলিশের দাম 2000 টাকা করে একেবারে মাথায় ফেলে, এই যে মধ্যবিত্ত কয়জন কৃষক আছেন যে তার সর্বশেষ ইলিশ খাইছে? 1 মণ ধান বিক্রি করেও সে একটা ইলিশ খাইতে পারে না, তো সে খায় না। তার মধ্যে কিন্তু ওই আলোড়নটা আমার ঢাকা সিটি বা ওই অঞ্চলগুলোতে যায় না, যে কারণে ওই আলোড়নটা হয় না। আলোড়ন হয় ইলিশের দাম বাড়ছে, এই আলুর দাম আপনি যদি রেশিও হিসাব করেন, 2 বছর আগে পুরাতন আলুর দাম ছিল 15 থেকে 20 টাকা, তখনও নতুন আলু উঠলে 100-120 টাকা 150 টাকা বিক্রি হইতো। এখন পুরাতন আলু যদি 70-80 টাকা হয়, তো নতুন আলু 400 টাকা, এটা তো রেশিও অনুযায়ী হয়। এটা নিয়ে যদি যখনই এইরকম একটা শ্রেণীকে, বিশেষ করে কৃষক থেকে তাকে শুরু করে মাঝখানের অংশটুকুকে কেউ রাখে না। আমি স্পষ্টভাবে এবং দৃঢ়তার সঙ্গে বলতেছি, মাঝখানের মধ্যসত্যি ভোগীকে কেউ গুণতা করে না, ওটা আছে কৃষক। সব কিছু আরে 400 টাকা নিয়ে নিল, 300 টাকা নিয়ে নিল, আসলে কি কৃষক সেটা পাচ্ছে? তাহলে আমরা ওই একটা অংশকে এমনিতেই আমরা কৃষক ওই শ্রেণীগত কারণেই ওটা না হয়ে তার দুষ্টা শুধু উপরে যায়। কৃষক তো কাঁচামরিচ 400 টাকা করে বিক্রি করতেছে, 300 টাকা 200 টাকা। কোন সময়ে তার দামটা হয় ওই সময় আপনি উৎপাদন করে দেখান। যখন 400 টাকা কেজি কাঁচামরিচ কখন হয়? বর্ষার ওই মৌসুমে, আর কেউ করে না। সে এটা করতে গিয়ে তার যে ব্যয় বা শ্রম সকল কিছু মিলিয়ে, তাহলে সেই সময় দেখা যায় যে সে এটা নিয়ে একটা মাতামাতি, ফেসবুকীয় মধ্যবিত্তীয় চরিত্র আর কিছু না পারলে ফেসবুকে একেবারে সব ধসায় ফেলে। তো বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কার কাছে যাব, কার কাছে চাবো এই প্রতিকার বা এটাকে বলবো এই সমাধান? আসলে আমরাই তো নিজেরাই তো ঠিক নাই, সবচেয়ে উপরের দিকে দিলে যা নিজের গায়ে লাগে। আমরাই মানুষ 12 জন 14 রকম নীতিমালা রকম নিয়ে বসে থাকি। আমাদের আসলে আমরা নিজেরা তো ঐক্য না, যে কারণে দেখা যায় যে আজকে আমি বেশ কিছু পাগলামের একটা বড় অংশ করেছি যে গাঞ্জিয়া চাল ধানটাকে, এটা তো হারাই যাবে টুডে অর টুমরো, তো এটাকে লেট ভ্যারাইটি হিসেবে আসলে কি করা যায়, তারই একটা ফলশ্রুতিতে আমি 5 একর 20 শতাংশ জমি, যখন এই বিশেষ করে একটা রেশিও আমি করেছি যে বিগত 4 বছরের আমার অঞ্চলে, ধরেন এমনি তো অক্টোবরের ফার্স্ট উইকটা স্পেশালি আমার জন্য, যে ওখানে যেখানে আমার একটা প্রতিষ্ঠান, নিরাপদ খাবার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী, সেই আঙ্গিকে যখনই এই কাজগুলো করতে চাই, 2021, 2022 এবং 2024, এই যে 4 বছরের মধ্যে 3 বছরই অক্টোবরের 4 তারিখে বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। তা সর্বোচ্চ বৃষ্টিপাত হলে যে সমস্যাটা হয়, ধরেন অক্টোবরের 15 থেকে অক্টোবরের 28 বা ওই সময়টাতে গাঞ্জিয়া ধানের ফ্লাওয়ার যে আসার সময়টা আসে, তারা ডেলেন্থ অনুযায়ী তো ওই সময়ই আসবে। সেটা আপনি আগেই লাগান, আর যেভাবে আগে লাগালে হয়তো মোটা হবে, কিন্তু ফুলটা তো ওই সময়ই আসবে। ওই সময়টা আমি যে প্রাকৃতিক বিপর্যয়ের পরি, বিশেষ করে এইবারে যদি আমি বন্যার বলতে গেলে 6 বার বন্যা আর কি, আমার অঞ্চলেও সেটা হয়েছে। আমি ওই বন্যার কারণে লেট হয়ে গেছে, লাগানোর পরে হয়ে গেছে শিলাবৃষ্টি। তো আমি ওই ফসলের যখন দেখলাম যে এটা তো আসলে এই ঝুঁকি তো অনেক নিয়ে ফেলছি, যা সাধ্য নয় তার চেয়ে বেশি ঝুঁকি নিয়ে ফেলছি, কিন্তু এটা রেজাল্ট কী আসে, আমি সরাসরি কৃষি বিভাগে গেলাম।
ওখানে কৃষি কর্মকর্তা এবং ধান গবেষণা কর্মকর্তা আমার ওই ফিল্ডে গেলেন সরাসরি আমার গ্রামে। আমি কি নিতে বাধ্য হলাম যে আমরা আসতে হবে, আসবেন না কেন? অনেকগুলো ফুড সেভিং কারণে সে গেছে। যাওয়ার পরে যেটা হচ্ছে, ওই খেতে যাওয়ার পরে তার বসকে ভিডিও কলে ফোন দেখাইলো, ফোন দেখায় এইভাবে দেখতেছে উনি, আর আমি দেখতেছি না। উনি বলতেছে যে ওনাকে বলো এই পাগলামির দিন এখন নাই, ওনাকে সরিষা লাগাইতে বলো, পারলে আমরাই দিয়ে দেই, কিন্তু এই পাগলামি যেন না করে। তো আমি শুধু ওটা শুনলাম, সে তারা আমাকে চিনে না বা জানে না, যাই হোক ঢাকার কেউ একজন ওই রকম, যে ভাই তাহলে ঢাকা থেকে তো আমি যে আপনার প্রণোদনার গোষ্ঠী কিলাই, আমি ওটা চাই না। আমার কথা হচ্ছে এইটা যে হইল, প্রকৃতির আমি কিছুই করতে পারতেছি না। এই যে লেট প্রকৃতি আরও পিছিয়ে যাচ্ছে, আরও পিছিয়ে যাচ্ছে। আজকে ওই যে গতকাল আমি একটা ছবি উঠাই দিলাম, কদম ফুলের ছবি উঠাইলাম শাহবাগে। এই অগ্রহায়ণ মাসে কদম ফুলটা পাওয়া যায়, যেটা বর্ষায় শুরু হয়। আপনি বুঝেন যে আমরা পিছাইতে কত দূর পিছাই যাচ্ছি। তো প্রকৃতির এই মানে ভারসাম্যহীনতা বলেন, জলবায়ুর এই পরিবর্তনে আমার কৃষি সহ সকল কিছুতেই এই প্রভাবটা পড়তেছে। এই প্রভাবের আমি কোনো সুরাহা পাচ্ছি না। এই যে আমি যে এক ধরনের গিনিপিক হয়ে এই কাজগুলো করলাম, এই লাইবিলিটি আমি একবার করবো, আমি আর কারো বলবো আরে ভাই এই পাগলামি করিস না, যা হাইব্রিডে যা মানে আমি নিজে থেকে প্রণোদনা মানে উৎসাহিত হয়ে এটাকে নিশ্চয়ই বলবো না। কেন বলবো না? এই কারণটা হচ্ছে আমি রাষ্ট্রের কাছে ওটা চাই না, রাষ্ট্রে এই অংশটুকু কি কিছু করে। আজকে যে আমার খুব স্নেহাস্পদ ছোটো ভাই বলবো, ছোটো ভাই মনে হয়, এই যে কাজটা করছে, মানে এই যে মানে মাথা থেকে এটা নিছে যে আমাকে এটা করা উচিত, এই অংশটুকু তো আসবে না। সামাজিক ভয় তো আছেই, মানে অচ্যুত জাতি হিসেবে কৃষক, এই ভয়টা আপনি মানে এড়াই দিতে পারবেন না। প্রতিনিয়ত এটাকে করে খায়। আমি সবচেয়ে বেশি, যেহেতু আমি একটা কর্পোরেট সেক্টরে 1 দশক এবং কৃষি সেক্টর টাইপে একটা কর্পোরেট সেক্টরে 10 বছর, মানে 10 বছর একদিন কমও না, ইচ্ছা করেই। আবার যখন এখানে চলে গেছি গ্রামে, সবাই মানে আমার মা থেকে শুরু করে সকলে কিন্তু কান্নাকাটি থেকে শুরু করে অনেক কিছু করে ফেলছে। এখন হয়তো বা মনে করে যে না, এ যা করতেছে এটা তো ভালো আমাদের জন্য, যেহেতু আমার ফ্যামিলি থেকে আমি নিরাপদ খাবারের এটা করতে পারছি, ওষুধ বাদ দিয়ে সেটা যেভাবে করা যায়, হ্যাঁ এটা খাও। এখন সবার ক্ষেত্রে তো এটা না। আমার কথা হচ্ছে যে আমরা আসলে আমূল পরিবর্তন চাই না, নীতিগতভাবে আমাদের বেশ কিছু জায়গায়, যেমন মিনিমাম সাপোর্ট প্রাইস ইন্ডিয়াতে আন্দোলনের কারণে হয়েছে, আমাদের এইটা হোক যে কৃষক সে এটা উৎপাদন করবে, তার এটা মানে মিনিমাম সেটা রাষ্ট্র নিতে বাধ্য। আলুর দাম ওই যে ওইরকম মাঝখানে মধ্যসত্ত্ব কৃষক পাবে 12 টাকা, আমি কিনবো 80 টাকা, এই 62 টাকা মাঝখানে আরেকজনে নিয়ে নেবে, ওটার কথা বলছি না। কৃষক যেন জানে যে আমার আলুটা 40 টাকা কেজি আমি পাবো। তাহলে আমি যদি এটা বৃষ্টি, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সিডর যে কোনো দুর্যোগে এটার ক্ষতিপূরণ রাষ্ট্র দিবে, তখন কৃষক ঝুঁকি নেবে। নচিত কৃষক কেন এটা করতে যাবে? আমার অঞ্চলের যে সবচেয়ে বড় এইটা হয়ে গেল শুধু ওই অংশটুকুই। আমি কোন অংশটুকু গান যে ধান লাগাইছি, ওরা যখন মার খেয়ে গেলো এই বন্যা, এই যে জাস্ট অক্টোবরের 4 তারিখে, এটাই 19 তারিখ পর্যন্ত পানি নামে নাই, কারণ ওটা এক ধরনের খাল জাতীয়রই, পানি না নামায় তাদের নষ্ট হয়ে আমি ওদেরকে বলছি যে তোমাদের চাষের টাকাটা দিব, তুমি আমাকে এই একটা কাজ করতে দাও। তো আমি এই কাজ করে আমিও লস, তারা ওইটুকু পাইছে যাই হোক চাষের। কিন্তু এই যে জিনিসটা, তারা কি কোনো রকম সহযোগিতা পাইছে? প্রণোদনার কোনো অংশ সে জানে? কৃষক কি জানে তার অধিকারের কথা? আমরা কৃষকরাই যাতে জানি না যে আমি কী চাই। মানে আসলে আমরা এটা সার বিষ যে কোনো বিষয়টা আনেন না কেন, আমরা তখনই করতে পারবো। আমি বড় করে দেখি কেন, ধরেন আজকে সার বিষ আমদানির যে প্রবণতা কমছে, অনেক দেখা যায় যে 2 জন উপদেষ্টা আমাদের লাইনের বলবো আর কি, তারা নিজেরা থেকে সেটা আজকে আমদানির জায়গাটা কিন্তু বাড়াই দিছে। কেন? তারা জৈব কৃষির জাতীয় এইটা বালাই দমন পদ্ধতি বা জৈব কীটনাশক যে কোনো বিষয়টা এরা কিন্তু জানে। তাহলে এই অংশগুলো তারাও দেখেন হাইব্রিডাইজেশনের জায়গাগুলো আসবে। ধানের ক্ষেত্রে যে বিষয় নিয়ে আমি সবচেয়ে বড় করি, ধান শুধু ধান না, ধানের সাথে খড়, এই খড়টা আমার গবাদি পশুর জন্য যে পরিমাণ লাগে, আজকে দেখেন তো আপনি গবাদি পশুর জন্য কি আপনি খড় আমদানি করবেন? আমরা জীববৈচিত্র্য রক্ষার কথা বলি, প্রাণ প্রকৃতি রক্ষার কথা বলি, আমি পারলে ধানের আগাটা কেটে নিয়েই আমি রক্ষা করতে পারি, ওই অংশটুকু আমার প্রয়োজন নাই, যেটা আমাকে শিখিয়ে দিচ্ছে। অথবা খাটো জাতের ধান আবিষ্কার করে বুঝাই দিচ্ছে যে তোমার খাবার হলেই চলবে, গবাদি পশুর দরকার নাই, গোবর আসলে তো তাহলে সার আমদানি হবে না। মানে টেকনিক্যালি একটা অংশ, সেটা আমি কর্পোরেট অংশ বলি, রাষ্ট্র তার সাথে সহযোগী বলি, ধীরে ধীরে বিচ্ছিন্ন করে ফেলতেছে। আর কৃষকের বিষয়গুলো আর কি বলবো,
কৃষক আজকে অনেকে বলে যে এই ধান কাটার সময় দিয়ে শুধু কৃষক, আরে তখন তো 1000 টাকা, আরে বাবা এটা কয় দিন। আজকে তারা যখন রিপ্লেস হয় অটোরিকশা চালানে বা অন্য অন্য ক্ষেত্রে, সেক্ষেত্রেও খড়গন তাদের উপরে নামে আসে। যাই হোক, এই বিষয়গুলো অনেক বলতে হবে। তো আমার 2-3টা লাইনে এটা হচ্ছে যে বিশেষ করে সার কীটনাশক এটার বিকল্প হিসেবে যদি আমরা নিকট অতীতে শ্রীলঙ্কা দিয়ে উদাহরণটা দেয়, কিন্তু সার্বিকভাবে যদি বলে তাহলে কিন্তু উদাহরণটা পজিটিভ হবে, নেগেটিভ হওয়ার কথা না, কিন্তু আমরা নেগেটিভভাবে ওটা উপস্থাপন করি। আমরা যদি সত্যিকার অর্থেই দেশের ওই স্বাস্থ্য খাতটাকে যদি প্রায়োরিটি দেয়, তাহলে কৃষিখাত অলরেডি নিচে নেমে যাবে। আর কৃষিখাতকে যদি হয় তখন স্বাস্থ্য খাতের একটা বড় অংশ মার খাবে। কারণ ওষুধ কেন কিনবে যদি সে নিরাপদ খাবার খায়, তার তো ওষুধ লাগবে না। তাহলে কন্ট্রাডিকশনের জায়গাগুলো নীতি নির্ধারকেরা অন্যান্য জায়গায় যে কোনো বললেন, শফিক ভাই বললেন যে কৃষক প্রতিনিধি কেন থাকবে, কৃষি প্রতিনিধি রাখলে তো তাদের লস। মেডিসিনটা দিয়ে আমার যে ডাক্তার আমার ওষুধটা খাইতেছে, সে তো ওষুধ বলে আমার শোরুম থেকে 22 জন ডাক্তার নিয়মিত পণ্যটা নেয়, সে জেনে বুঝে নেয়, কিন্তু সে যখন প্রেসক্রিপশন করে তখন কি এটা করে? তাহলে স্ববিরোধী কাজ তারা প্রতিনিয়ত করতে পারতেছে বা করছে। আমরা এই প্রতিকারগুলো এইখান থেকে যদি না করি, ওই নীতি নির্ধারকগুলো সচিবালয়ে গিয়ে এসি রুমে গিয়ে এইগুলা করা যাবে, কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের আসলেই যদি কৃষকরা এক না হই, এটা কখনোই হবে না। এটা সেমিনার সিম্পোজিয়াম বা যত কিছু যে নামেই বলি না কেন, ওই পর্যন্ত স্থিত থাকবে। তো আজকের প্রেক্ষাপটে আমি আশা করব, যেহেতু আমরা বসছি, এরপরে যেন এটা চলমান থাকে, যে আসলেই আমরা একটা নীতি নির্ধারণের জায়গায় বা নীতিমালা, কৃষকদের যে একটা সংগঠন যেটা প্রভাব কতটুকু বিস্তার করতে পারবে জানি না, কিন্তু ওখানে যাইতে পারে, তাদের কথা বলতে পারে, এই অংশটুকু যদি থাকে, আজকের প্রোগ্রামটা আমি মনে করব যে এটাই আমাদের সার্থকতা। অনেক কথা বলে ফেলাম, ধন্যবাদ সবাইকে।